আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। সামনে তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা। তো গুচ্ছ ভর্তি পরীক্ষায় অনেকে বায়োলজি অ্যান্সার করবা, অনেকে ম্যাথ অ্যান্সার করবা, অনেকে আবার দুইটাই অ্যান্সার করবা। তো সেজন্য যারা বায়োলজি অ্যান্সার করবা অবশ্যই তো তোমাদের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে তো একটা আইডিয়া থাকতে হবে। সেজন্য গুচ্ছে বিগত বছরগুলোতে, বিশেষ করে বিগত 5 বছরে যে সকল প্রশ্নগুলো আসছে, আমি অধ্যায় ভিত্তিক সে সকল প্রশ্নগুলা অ্যানালাইসিস করব এবং আর কি কি কোশ্চেন তোমাদের আসতে পারে সেটা নিয়ে কথা বলবো। মেইনলি আমরা অধ্যায় ভিত্তিক কোশ্চেন অ্যানালাইসিস করব। তো শুরুতে আমি বোটানির সবথেকে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বলা যায় কোষ ও কোষের গঠন, এই অধ্যায়টা দিয়ে আমি শুরু করব। বিগত বছরগুলোতে দেখা গেছে এখান থেকে কিন্তু ভালোই প্রশ্ন আসছে, এমনকি 24-25 শেষ হলে এখান থেকে প্রায় 5টার মতো প্রশ্ন আসছে। তো আমরা শুরু করি। প্রথমে যে প্রশ্নটা আছে দেখো, প্লাজমা মেমব্রেনের গঠন উপাদান কি হবে? আচ্ছা, প্লাজমা মেমব্রেন কথাটা মাথায় আসলে বা প্রশ্ন আসলে এখান থেকে সবার আগে যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে এফএম মডেল, বা যেটাকে আমরা বলি ফ্লুইড মোজাইক মডেল। এখন তুমি ফ্লুইড মোজাইক মডেলের কথা চিন্তা করো। ফ্লুইড মোজাইক এফএম যে মডেলটা ছিল, সেই এফএম মডেলে আমাদের কি কি ছিল একটু মনে করো। আমাদের কিন্তু তোমার প্রোটিন ছিল, 3টা প্রোটিন ছিল আমাদের। মেমব্রেন প্রোটিন ছিল, এরপরে আমাদের পেরিফেরাল প্রোটিন ছিল। 3 ধরনের প্রোটিন ছিল, এটা জানতে হবে। আরেকটা ছিল হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। লিপিড সম্পৃক্ত প্রোটিন। এরপরে আমাদের লিপিড ছিল, পোলার ফসফেট, মাথা ছিল, তারপরে লেজ ছিল, এগুলো ছিল। এরপরে এই ফসফোলিপিডের ফাঁকে ফাঁকে আমাদের কিছু কোলেস্ট্রল ছিল। কোলেস্ট্রল ছিল। এরপরে আমাদের গ্লাইকোক্যালিক্স ছিল। গ্লাইকোক্যালিক্স, এই 4টে জিনিস দিয়ে আমাদের এফএম মডেল তৈরি হয়েছিল। এখন এখানে প্রশ্নটা কি বলেছে, প্লাজমা মেমব্রেনের গঠনের উপাদান কোনটা? তো দেখো আমরা কিন্তু প্রোটিন আর লিপিড এই দুইটা পেয়েছি। সেলুলোজ, সেলুলোজ থেকে কি প্রশ্ন আসতে পারে? সেলুলোজ যেহেতু এখানে চলে আসছে, একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, সেলুলোজ হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীরের গাঠনিক উপাদান। উদ্ভিদের কোষ প্রাচীরে আমরা এই সেলুলোজকে পাবো। আর এই যে কাইটিন দেখতে পাচ্ছি, ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত, এটা কিন্তু ভালো একটা এমসিকিউ। ছত্রাকের কোষ প্রাচীর আমরা কি বলবো? কাইটিন নির্মিত, এটা জানতে হবে। এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো, কোষ প্রাচীর থেকে আসছে। এখানে প্রশ্নটা বলছে যে উদ্ভিদের প্রাথমিক প্রাচীরের উপাদান কোনটা? প্রাথমিক প্রাচীর বলতে বোঝাচ্ছে কোষ প্রাচীর। এখন আমরা যদি দেখি কোষ প্রাচীরে তো 3টা আছে, 3টা লেয়ার। প্রথমত মধ্যপর্দা। এখন এই মধ্যপর্দা কি দিয়ে তৈরি? মধ্যপর্দা ছিল, তারপরে আমাদের প্রাইমারি প্রাচীর ছিল বা প্রাথমিক প্রাচীর ছিল, আরেকটা আমাদের সেকেন্ডারি প্রাচীর ছিল। তা এই মধ্যপর্দা কি দিয়ে তৈরি, এটা আমরা কিভাবে মনে রাখবো? এটা সহজে মনে রাখবা, দেখো পাফ দিয়ে। প থেকে কি? প থেকে হচ্ছে পেকটিন বা পেকটোজ। পেকটিন বা পেকটোজ। ফ দিয়ে হচ্ছে ফ্রাগমোপ্লাস্ট। ফ্রাগমোপ্লাস্ট। গোলগি বডি থেকে আসে হচ্ছে পেকটিন জাতীয় ভেসিকল, এটা মনে রাখবা। আর এই যে পেকটিন ছিল না, পেকটিন থেকে আরেকটা কথা একটু মনে রাখতে পারো, পেকটিক অ্যাসিড। পেকটিন থেকে আরেকটা কথা, পেকটিক অ্যাসিড, এই টার্মটা একটু মাথায় রাখবা। আচ্ছা, এরপরে প্রাইমারি প্রাচীরের উপাদানগুলো আমরা কিভাবে মনে রাখবো? দেখো আমরা যখন ছোটবেলায় প্রাইমারিতে পড়তাম, তখন প্যারেন্টসরা আমাদের কি করতো? অনেক বেশি সোহাগ করতো। আর সেই সোহাগ দিয়ে মনে রাখবা প্রাইমারি প্রাচীরের উপাদানগুলা। স থেকে কি? স থেকে সেলুলোজ।
সেলুলোজ, হ থেকে হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ, ক থেকে হচ্ছে গ্লাইকোপ্রোটিন, ক থেকে গ্লাইকোপ্রোটিন। এখান থেকে তুমি আরেকটা জিনিস করতে পারো, এদের পার্সেন্টেজটা একটু দেখে রাখতে পারো। এই প্রাইমারি প্রাচীরে সব থেকে বেশি থাকে হচ্ছে সেলুলোজ, প্রায় 40%, আর হেমিসেলুলোজ থাকে 20%। এরপরে বাকি থাকে আমাদের সেকেন্ডারি প্রাচীর, ওখানে তো জায়গা নেই, আমি এখানে লিখি। বাকি থাকে আমাদের সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর দেখো আমরা শালিক পাখি দিয়ে মনে রাখতে পারি, সাত থেকে সেলুলোজ। এই দন্তসা থেকে আরেকটা জিনিস একটু মনে রাখবা, সেটা হচ্ছে সুবেরিন। সুবেরিন, আচ্ছা সুবেরিন কেমন? মোম জাতীয়, তাহলে মোমের একটা উপাদান থাকতে পারে। আচ্ছা মোম কেমন? লিপিড জাতীয়, তাহলে এখানে চর্বিও থাকতে পারে সেকেন্ডারি প্রাচীরে। আর ল থেকে আরেকটা জিনিস পড়বা, লিগনিন, লিগনিন। 3 নাম্বারটা আসি আমরা। কোন অঙ্গাণুটি অটোফ্যাগির সাথে জড়িত? এখানে অপশনগুলো একটু খেয়াল করো, আমি সবগুলো অপশন দিয়ে যদি একটু কথা বলি। প্রথমে আছে কি মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়া থেকে আমাদের কি জানতে হবে? কয়েকটা জিনিস জানতে হবে, যে এই মাইটোকন্ড্রিয়াটাকে বলা হয় পাওয়ার হাউস, বা যেটাকে আমরা বলতে পারি কি শক্তি ঘর। বায়োপ্লাস্ট কে নামকরণ করছে, তারপরে ফিলা কে নামকরণ করছে, এগুলা দেখবা। দেন এখান থেকে তোমাকে আরেকটা জানতে হবে, এখানে আমরা ক্রিস্টি এবং অক্সিসোম পাই এই মাইটোকন্ড্রিয়াতে, এটা জানবা। নামকরণগুলো একটু দেখো। আচ্ছা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখান থেকে প্রথমে যেটা জানবা, এটা কিন্তু এক প্রকার পরিবহন তন্ত্র। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এক প্রকার পরিবহন তন্ত্র। এরপরে তুমি জানবা যে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে এন্ড অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে। যেটা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেটা আমরা জানি প্রোটিন সংশ্লেষণ করে, আর আর যেটা মসৃণ সেটা লিপিড সংশ্লেষণ করবে। এই দুইটা কথা তোমাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। বাকি থাকলো এখানে গোলগি বডি আর লাইসোজোম। তো গোলগি বডিটা থেকে আমাদের কি জানতে হবে? অবশ্যই প্রথমত গোলগি বডির যে অপর নামগুলো আছে সেটা, এটা জানতে হবে। ডিকটায়োসোম, ইডিওসোম, লাইপোকন্ডিরিয়া। ডিকটায়োসোম, তারপরে কি জানতে হবে? ডিকটায়োসোম, ইডিওসোম, দেন লাইপোকন্ড্রিয়া। লাইপোকন্ড্রিয়া আবিষ্কার করছিল তো ক্যামিলো গোলগি, তার নাম অনুসারে আমরা বলতে পারি। এটাকে বলা হয় পোস্ট অফিস বক্স। এইটাকে আবার আমরা বলতে পারি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। আবার এইটাকে বলা হয় ট্রাফিক পুলিশ, এবং এইটা কি করে? লাইসোসোমকে প্যাকেজ করে এবং শুক্রাণুর অ্যাক্রোসোম তৈরিতে হেল্প করে। এই কয়েকটা ইনফরমেশন তোমাকে অবশ্যই জেনে নিতে হবে। এইবার আসো, লাইসোসোম বাকি থাকলো আমাদের। লাইসোসোম অটোফ্যাগি, অটোলাইসিস, অটোফ্যাগি, অটোলাইসিস, ফ্যাগোসাইটোসিস, আত্মঘাতী থলিকা, এরকম অনেকগুলো নামে ডাকা যায়। ফ্যাগোসাইটোসিস বা আত্মঘাতী থলিকা বলা হয়। একটা কোশ্চেনে কিন্তু অনেকগুলো ইনফরমেশন দিয়ে দিলাম, এটা পড়তে হবে। তাহলে অটোফ্যাগির সাথে কে জড়িত? এখানে লাইসোজোম জড়িত।
আচ্ছা, প্রোটিন সংশ্লেষণে কোনটিকে সমাপনী কোডন বলা হয়? তাহলে এই কোশ্চেনটা দিয়ে আমরা কোডন টপিকটাই শেষ করে ফেলবো। প্রথমত আমরা যদি বলি টোটাল আমাদের কোডন আছে কয়টা? 64টা কোডন আছে, তাই না? এর মধ্যে আচ্ছা এটা তো গেল, এবং এখান থেকে আমাদের যেটা জানতে হবে অ্যামাইনো অ্যাসিড 20 প্রকার এরা প্রোটিন তৈরি করতে পারে। 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড কি করতে পারে? প্রোটিন তৈরি করতে পারে। তাহলে এই 64টা কোডনের জন্য, এই 20 প্রকার অ্যামাইনো অ্যাসিডের জন্য আমাদের 64টা কোডন আছে। এর মধ্যে প্রোটিন তৈরি হয় কোন প্রক্রিয়ায় আমরা জানি? প্রোটিন তৈরি হয় আমরা জানি ট্রান্সলেশন প্রক্রিয়ায়। এই ট্রান্সলেশন প্রক্রিয়ায় শুরুর নির্দেশ কে দিবে? স্টার্ট কোডন, বা যেটাকে আমরা বলি সূচনা কোডন। সেটা কি? সেটা হচ্ছে AUG, যেটাকে আমরা কি বলতে পারি? এটার নাম হচ্ছে মেথিওনিন। এটা সমাপ্তি কোডন, বা যেগুলোকে আমরা স্টপ কোডন বলতে পারি, সমাপ্তি বা স্টপ, তার মানে এরা কি করে না? এরা প্রোটিন তৈরি করতে পারে না। এই সকল কোডগুলা প্রোটিন তৈরি করে না। তিনটা কি কি? উগা, উয়াগ, উয়া। এইভাবে পড়তে হয়, পড়লে সহজে মনে থাকে। এই তিনটা কোন অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করবে না, কারণ এরা কোনো প্রোটিন তৈরি করে না। এটা মাথায় রাখতে হবেই। তাহলে এবার এখানে প্রশ্নে কি ছিল? যে সমাপনী কোডন কোনটা নির্দেশ করতেছে? তো দেখো ইউ, উয়াগ ছিল না? এই যে যে অপশনগুলোর মতো দেখো এটা চলে আসছে। আচ্ছা, এবার আসতেছে যে কোনটিতে হেয়ারপিন লুপ থাকে? কোনটাতে হেয়ারপিন লুপ থাকে? হেয়ারপিন লুপ থাকে কোনটাতে? টিআরএনএ তে হেয়ারপিন লুপ থাকে, এটা মাথায় রাখতে হবে। হেয়ারপিন লুপ থাকে কোনটাতে? টিআরএনএ তে। এখন এখানে তত ডিটেলস চাই নাই, কিন্তু চাইতে পারে। আরএনএ তে হেয়ারপিন লুপ থাকে, আমরা বুঝলাম। কেমন দেখতে এটা যদি একটু দেখো? এরকম ছিল না? এটা 3 প্রাইম প্রান্ত ছিল আর একটা 5 প্রাইম প্রান্ত ছিল। এই 3 প্রাইম প্রান্তে আমাদের এসিসি ছিল। এটা অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করত। এখানে টোটাল এইটা হেয়ারপিন লুপ, এবং এটা কেমন দেখতে? ক্লোভার লিফের মতো। ক্লোভার লিফের মতো। এবং এটার দেখো টোটাল বাহু কিন্তু 5টা। 1 2 3 4 5টা বাহু। কিন্তু লুপ কয়টা? লুপ 4টা। এখানে কিন্তু লুপ নাই। 5টা বাহু আছে এবং 4টা লুপ আছে। এই টিআরএনএ কিন্তু আরএইচ হলই এটাকে আবিষ্কার করছে। এটা একটু দেখে রাখবা আর কি। তাহলে এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা এমসিকিউ ছিল, এগুলো মনে রাখতে হবে। এরপর বাকি যেগুলো আছে দেখো, এখানে তোমার টাইরোসিন আছে, তারপরে টাইরোসিন কি, সাইটোসিন, ডিএনএ, এগুলো তো না হেয়ারপিন লুপ, তো ওগুলো থেকে খুব বেশিও তেমন আসে না। এরপরে প্রশ্নটা খেয়াল করো, এখানে 23-24 সেশনে আসা ডিএনএ হেলিকেজের কাজ কোনটা? ডিএনএ হেলিকেজ এনজাইমের কাজ কোনটা? দেখো শেষে এস থাকা মানে হচ্ছে, মনে রাখবা, এনজাইম। এস থাকা মানে কি? এনজাইম। তার মানে হেলিকেজ একটা এনজাইম। তা একটু ভেঙে তুমি যদি লিখো, হেলিকেজকে তুমি ভাঙো, ভাঙলে কি পাবা? হেলিক্স এস। তার মানে হেলিক্স, এটা এভাবে পড়ো যে হেলিক্সকে কেটে ফেলবে, যে হেলিক্সকে যে কেটে ফেলবে, এইভাবে পড়তে পারি আমরা। তাই সহজে দেখো অপশনটা একটু খুঁজো তো, হেলিকেজের কাজ কি? হেলিক্সকে কেটে ফেলে। তাহলে ডাবল হেলিক্সের প্যাচ খোলা, এটাই তো উত্তর আসে, তাই না? এটাই উত্তর আসে। আচ্ছা, এখন এখানে আমি আরো কয়েকটা জিনিস একটু বলি। দেখো এখানে প্রাইমার কথাটা আছে।
প্রাইমার। এখন এই প্রাইমার নিয়ে দুইটা জিনিস, একটা হচ্ছে প্রাইমার তৈরির জন্য কে দায়ী, আর একটা প্রাইমার অপসারণ কে করবে। প্রাইমার তৈরি করে কে? প্রাইমার তৈরি করবে নামের সাথে যার মিল থাকবে, প্রাইমেস, এ হচ্ছে তোমার প্রাইমার তৈরি করবে। আর অপসারণ কে করবে? ডিএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ 1, এরা হচ্ছে তোমার প্রাইমারটাকে অপসারণ করবে। তো হেলিকেজের কাজ তো ওটা না। আচ্ছা, এবার আসে ডিএনএ প্রতিলিপি সৃষ্টি করা। আর প্রুফ রিডার, প্রুফ রিডারের কাজ কি? ডিএনএ পলিমারেজ 3, মেইনলি প্রুফ রিডার করে হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম 3, আর ডিএনএ প্রতিলিপি সৃষ্টির জন্য ডিএনএ পলিমারেজ এনজাইম 3টাই দরকার। কোন বিজ্ঞানী সাইটোসোল শব্দটি প্রথম ব্যবহার করছে? সাইটোসোল শব্দটি প্রথম ব্যবহার করছে HLRD, সর্বপ্রথম প্রায় 1965-এ উনি এটা ব্যবহার করছে। সাইটোসোলটা মেইনলি কোনটা আমরা কি জানি? সাইটোপ্লাজমের। আমি কয়েকটা জিনিস একটু বলি সাইটোপ্লাজম থেকে, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্রথমত, এই সাইটোপ্লাজমে কি কি আছে? এই সাইটোপ্লাজমে আমাদের কিছু সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আছে না? সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আছে, আর কি আছে? সাইটোপ্লাজমে যে ম্যাট্রিক্স আছে, তরল পদার্থ আছে। এই যে অঙ্গাণুগুলা, এই অঙ্গাণুগুলোর মধ্যে কিছু আছে ঝিল্লিযুক্ত, ঝিল্লিবদ্ধ, আবার কিছু আছে যাদের ঝিল্লি নাই, ঝিল্লিবিহীন। ঝিল্লিবিহীন অঙ্গাণু কিভাবে মনে রাখতে হয়? প্রথম মামাই সেরা, প্রোটিওসোম, মাইক্রোটিউবিউলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেন্ট্রিওল, রাইবোসোম, এগুলার কোনো ঝিল্লি নাই, তাহলে এগুলো হচ্ছে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। আচ্ছা, এই সাইটোপ্লাজমে দুইটা লেয়ার আছে। লেয়ার বলতে একটা ঘন লেয়ার আছে আর একটা হালকা আছে। এই ঘন যে লেয়ার সেটাকে আমরা বলি এক্টোপ্লাজম। ঘন যে লেয়ার বাইরে থাকে সেটাকে বলি আমরা এক্টোপ্লাজম। আর একটা পাতলা লেয়ার থাকে ভিতরের দিকে, যেটাকে আমরা বলি এন্ডোপ্লাজম। তো এই পাতলা লেয়ারটাকে আমরা বলতেছি এন্ডোপ্লাজম। এবার এই যে সাইটোপ্লাজমের মাতৃকা আর সেন্ট্রালে আমাদের কোষ গহ্বর থাকে, ওই সাইটোপ্লাজমের তরল পদার্থ এবং কোষ গহ্বর এদেরকে পৃথক করে কে? টনোপ্লাস্ট। এই কথাটা একটু মাথায় রাখবা, টনোপ্লাস্ট। আচ্ছা, এবার বাকি অপশনগুলো কি আছে একটু খেয়াল করো। এই যে সিঙ্গার, সিঙ্গার কি করছে? সিঙ্গার কথাটা থেকে তোমাদের কোন কথাটা মাথায় আসতেছে বলো তো? এই যে সিঙ্গার কি করছে? এফএম মডেল দিছে না, ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল দিছে এই সিঙ্গার আর নিকলসন দুজন মিলেই দিছে যুদ্ধের পরের বছরে 1972-তে। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো প্লাওয়ার। প্লাওয়ার কি করছে? প্লাজমা লেমা নামকরণ করছে, নামের সাথে কিন্তু মিল আছে এটার, প্লাজমা লেমা। কার্ল পি ওয়ালসন কি আধুনিক কোষবিদ্যার জনক না? আধুনিক কোষ বিদ্যার জনক। আর কোষবিদ্যার জনককে? রবার্ট হুক। কোষবিদ্যা রবার্ট হুক। এবার এটা খেয়াল করো যে কোষ বিভাজনের সময় ক্রোমোসোমের বিপরীত মেরুতে চলতে সহায়তা করবে, বিপরীত মেরুতে চলতে সহায়তা করে মাইক্রোটিউবিউলস। দেখো, চলতে গেলে পথ দরকার, লম্বলম্বী পথ দরকার, সে লম্বলম্বী পথ কে দেয়? এই মাইক্রোটিউবিউলস দিয়ে থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাইবোসোমকে তো প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, এটা নিয়ে তো খুব বেশি বলার কিছু নাই। গোলগি বডি নিয়ে আলোচনা করছি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে আলোচনা করছি। এখান থেকে জাস্ট একটা কথা মাথায় রাখবা, প্রোটিন ফ্যাক্টরি। এবং আরেকটা জিনিস কি মনে রাখবা, আদি কোষে
রাইবোসোম 70S, কিন্তু প্রকৃত কোষে রাইবোজোম 80S। আর যদি পড়তে চাও ছত্রাকে রাইবোজোম হচ্ছে 77S, 77S। 22-23 সেশনে একটাই প্রশ্ন আসছিল। দেখো, দুইটা পাশাপাশি কোষের প্রাচীরের, এটাও কিন্তু কোষ প্রাচীরের থেকে আসছে, পাশাপাশি দুইটা কোষের মধ্যে সংযোগ স্থাপন করে কোনটা, সেটাকে আমরা কি বলতাম? প্লাজমোডেসমাটা না? দুইটা কোষের সাইটোপ্লাজমের মধ্যে সংযোগ স্থাপন করত, যেটাকে আমরা বলি প্লাজমোডেসমাটা। প্লাজমো মানে হচ্ছে সাইটোপ্লাজম, আর ডেসমা মানে কিন্তু সংযোগ। তাহলে দুইটা সাইটোপ্লাজমের যে সংযোগ, এই যে বলাই আছে সাইটোপ্লাজমিক সংযোগ, প্লাজমোডেসমাটাটা কি? সাইটোপ্লাজমিক সংযোগ। আচ্ছা, ক্লোরোপ্লাস্ট উপস্থিত থাকে কোন অণুজীব, মানে ক্লোরোপ্লাস্ট উপস্থিত থাকে মানে ক্লোরোপ্লাস্ট আছে কাদের? অ্যাবসেন্ট বলেনি, বলছে ক্লোরোপ্লাস্ট কাদের আছে। আচ্ছা, ক্লোরোপ্লাস্ট মানে আগে আমরা যদি জানি ক্লোরোপ্লাস্ট কি, সবুজ যারা যারা খাদ্য তৈরি করতে পারে তাদেরকেই তো আমরা ক্লোরোপ্লাস্ট বলি সাধারণত। এখন সবুজ বর্ণাধার যুক্ত যা আছে সবগুলাকে সাধারণত আমরা ক্লোরোপ্লাস্ট বলি। এখন ক্লোরোপ্লাস্ট কারা কাদের থাকবে? যারা খাদ্য তৈরি করতে পারবে, বা যারা কি করতে পারবে, সালোক সংশ্লেষণ করতে পারবে, এরাই। এখন ম্যাক্সিমাম উদ্ভিদ হয়, তাহলে এটা হতে গেলে, ক্লোরোপ্লাস্ট থাকতে গেলে আমাদের উদ্ভিদ জাতীয় কিছু একটা হতে হয়। তো অপশনগুলো একটু খেয়াল করো কি বলা আছে। ব্যাসিলাস মানে কিন্তু ডন্টাকার ব্যাকটেরিয়া, ব্যাসিলাস মানে বোঝা যাচ্ছে ব্যাকটেরিয়া, এসপি মানে হচ্ছে ওই যে স্পিসিস, ব্যাকটেরিয়া স্পিসিস বলা হয়। প্লাজমোডিয়াম দিয়ে তো বুঝতেই পারতেছো এটা ম্যালেরিয়া কি বোঝাচ্ছে। ম্যালেরিয়া জীবাণু যে 4টা পরজীবী আছে, সে 4টা পরজীবী যে কোনো কিছু একটা বোঝাচ্ছে, প্রোটোজোয়া জাতীয় এগুলা। এই যে মিউকর, মিউকর কিন্তু ছত্রাক, ছত্রাক কেমন? ছত্রাক প্রাণীর মতো। তাহলে এদের কারোরই কি তোমার ক্লোরোপ্লাস্ট থাকা উচিত? তোমার কি মনে হয়? উচিত না, কারণ তারা কেউই কিন্তু খাদ্য তৈরি করতে পারবে না। কিন্তু আমরা যদি আসি স্পাইরোগায়রা, স্পাইরোগায়রা কি? স্পাইরোগায়রা কিন্তু একটা শৈবাল, স্পাইরোগায়রা একটা শৈবাল। তা শৈবাল তো উদ্ভিদ জাতীয়, তাহলে সে খাদ্য তৈরি করতে পারে, তার মানে তার ক্লোরোপ্লাস্ট থাকবে। কোনটা স্টার্ট কোডন, এটা মনে হয় না বলার দরকার আছে, এটা আমরা পড়ে আসছি। এবার এইটা খুব ইম্পর্টেন্ট, দেখো ক্রেব চক্রের বিক্রিয়াগুলা কোষের কোথায় সংঘটিত হয়। দেখো এখানে আমি সব লিখে রাখছি, একটু অবশ্যই তোমাকে কয়েকটা পড়তেই হবে। যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কোথায় হয়? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন মাইটোকন্ড্রিয়ার মেমব্রেন। আমি একটা জিনিস একটু বলি, তাহলে সহজেই মনে রাখতে পারবা। এই হচ্ছে আমাদের একটা কোষ, মনে করো কোষের মধ্যে এটা হচ্ছে আমাদের, এটা মনে করো আমাদের মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়া তো দুইটা লেয়ার থাকে এরকম মনে করো। এই প্রথমে সূর্যালোক থেকে আসে, সূর্যালোক আসে, কার্বন ডাই অক্সাইড পানি দিয়ে আমাদের গ্লুকোজ তৈরি হয়। তা কোন প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি হয়? আমরা জানি গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি হয়। তা গ্লুকোজটা তৈরি হচ্ছে কোথায়? সাইটোপ্লাজমে। তাহলে আমরা বুঝলাম এগুলো কিন্তু সব সাইটোপ্লাজম, গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা হচ্ছে কোষের সাইটোপ্লাজমে। দেন গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আমরা কি পাই? গ্লাইকোলাইসিসে আমরা পাচ্ছি কি? আমরা গ্লুকোজ পাচ্ছি। না, গ্লাইকোলাইসিস গ্লুকোজ পাচ্ছি বলতে, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজের ভাঙন হয়, সেখান থেকে আমরা পাই হচ্ছে পাইরুভিক অ্যাসিড।
পাইরুভিক অ্যাসিড। এরপরে আমাদের পাইরুভিক অ্যাসিডটাকে জারিত করতে হবে। তা পাইরুভিক অ্যাসিডকে যদি আমরা জারিত করি তা সেটা কিভাবে হবে? এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়া পরে যে পাইরুভিক অ্যাসিড সেটা সরাসরি মাইটোকন্ড্রিয়ার যে ম্যাট্রিক্স ছিল এই ম্যাট্রিক্সে চলে আসবে। এখানে আমাদের আবার ক্রিস্টি ছিল না, ক্রিস্টি ছিল একটু মনে করো। তাহলে পাইরুভিক অ্যাসিড যখন আমরা জারণ করলাম তখন সেখান থেকে আমরা পাই কি? অ্যাসিটাইল কোয়ে পাই। এই অ্যাসিটাইল কোয়ের পরে আমরা পাই কেরেবস সাইকেল। তাহলে অ্যাসিটাইল কোয়েটাকে বলা হয় কি? কেরেবস সাইকেল বা পাইরুভিক অ্যাসিডের সংযোগস্থল। যদি এটা উদ্ভিদ সাহিত্য তথ্যের টপিক, কিন্তু বোঝানোর জন্য তো এটা জানতেই হবে। তাহলে এখন আমাদের মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে কি হলো? পাইরুভিক অ্যাসিডের জারণ হলো। দেন এখান থেকে তোমার অ্যাসিটাইল কোয়ে কেরেবস সাইকেলে যাবে, ওটাও কিন্তু মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে হচ্ছে। এরপরে এই যে ক্রিস্টি আছে বা মেমব্রেন আছে ওইখানে গিয়েই তোমার অক্সিডেটিভ ফসফোরাইলেশনের এই ধাপগুলো ঘটে। এই তাহলে এবার এখান থেকে একটু দেখো সালোক সংশ্লেষণ কোথায় হয়? সালোক সংশ্লেষণ তো ক্লোরোপ্লাস্টে হবে, এটা আমরা জানি, কারণ ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণের। এই দুইটা একটু যেন না ভুল হয়, আলোক নির্ভর অর্ধয় থাইলাকয়েডের মেমব্রেনে। দেখো এটা একটু বুঝো, তোমার সালোক সংশ্লেষণ হতে গেলে আলো দরকার। সালোক সংশ্লেষণ কোথায় হয়? ক্লোরোপ্লাস্টে হয়। তো ক্লোরোপ্লাস্টের স্পেসিফিক কোন জায়গায় হয়? থাইলাকয়েড, এই জায়গাটাতেই তোমার মেইনলি সালোক সংশ্লেষণটা হয়। তাহলে আলোক নিরপেক্ষ অধ্যায় যখন আলো থাকবে না তখন সেটা কোথায় হবে? স্ট্রোমাতে হবে। এই দুইটা কিন্তু ইম্পর্টেন্ট। শ্বসন, এই যে ধাপগুলো এগুলো তো শ্বসনেরই ধাপ। তো এই শ্বসন তোমার সাইটোপ্লাজমে হচ্ছে, মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে। আমরা গ্লাইকোলাইসিস কি দেখলাম? একটু আগেই বললাম সাইটোপ্লাজমে হচ্ছে। তারপরে পাইরুভিক অ্যাসিডের জারণ মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে, ক্রেব চক্র মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে, ক্রেব সাইকেল মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে হচ্ছে। ফটোফসফোরাইলেশন থাইলাকয়েডের মেমব্রেন, আর অক্সিডেটিভ ফসফোরাইলেশন মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে ক্রেব চক্রের বিক্রিয়াগুলো কোথায় সংঘটিত হচ্ছে? আমরা দেখেছি ক্রেব চক্রের বিক্রিয়াগুলা মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হচ্ছে। আরো স্পেসিফিক ভাবে যদি বলতো তাহলে তুমি বলতে পারতে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। তাহলে আমি যদি আবার একটু বলি, প্রথমে গ্লাইকোলাইসিস হচ্ছে, এখানে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে হচ্ছে দুইটা, তোমার তো চারটা স্টেপস, তুমি সিরিয়ালি একটু পড়ো, পড়লে সহজে হবে। এক নাম্বার চারটা, চারটা। এক নম্বরে গ্লাইকোলাইসিস, দুই নম্বরে অক্সিডেশন অফ পাইরুভিক অ্যাসিড, অক্সিডেশন অফ পাইরুভিক অ্যাসিড, বা ওইটা না বলে আমরা এখান থেকেও বলতে পারি অ্যাসিটাইল কোয়ে প্রস্তুতি, একই জিনিস, অ্যাসিটাইল কোয়ে প্রস্তুতি। দেন তারপরে আমাদের ছিল ক্রেব সাইকেল। দেন 4 নাম্বার স্টেপ ছিল আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তা গ্লাইকোলাইসিস হচ্ছে তোমার সাইটোপ্লাজমে, অ্যাসিটাইল কোয়ে আর ক্রেব সাইকেল এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে, ম্যাট্রিক্স থেকে এবার দেয়ালে চলে যাবে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম হবে হচ্ছে ইনার মেমব্রেনে বা ক্রিস্টিতে, মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনে হবে। ডিএনএ রঞ্জিতকরণে ব্যবহার করা হয় ফুলজেন স্টেইন, মিথাইল ব্লু, ক্রিস্টাল ভায়োলেট, এগুলা মেইনলি তোমার ওই যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ছিল না, ওইখানেই কাজে লাগে। গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ওখানে। আচ্ছা, এবার আসো 20-21 সেশন। এইবারই আমি পরীক্ষা দিয়েছিলাম আল্লাহর রহমতে, এখান থেকে খুলনা ইউনিভার্সিটিতে ফার্মেসিতে ফার্স্ট হতে পারছিলাম। তোমরা ইনশাল্লাহ পারবা। প্রথমটা খেয়াল করো, একটা এমআরএনএ এর গঠনে মিউটেশনের জন্য ইউজিজি কোডনটি ইউজিএ তে পরিবর্তিত হলে নিম্নের কোনটি ঘটতে পারে? দেখো ইউজিএ এটা কি জানি, আমরা পড়ে আসছি, এটা হচ্ছে স্টপ কোডন।
তাহলে যে স্টপ কোডন সে কি করবে, প্রোটিন তৈরি করতে পারবে না। তাহলে এক নম্বরটা খেয়াল করো, এমআরএনএ থেকে প্রোটিন তৈরির সময় ট্রান্সলেশন প্রক্রিয়া থেমে যাবে, এটাই তো হবে। সে প্রোটিন তৈরি করতে পারবে, সে প্রোটিন তৈরি করতে পারবে না। তাহলে তো এক নম্বরটাই কারেক্ট, এখানে সে স্টপ করে দেবে। এখন এখান থেকে তাহলে আমরা সেন্ট্রাল ডগমা কনসেপ্টটা শিখে ফেলতে পারি। সেন্ট্রাল ডগমা, সেন্ট্রাল ডগমাটা কি ছিল? প্রথমত দেখো, ডিএনএ, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, দেন ডিএনএ থেকে আমাদের এমআরএনএ তৈরি হয়, দেন এই এমআরএনএ থেকে আমরা প্রোটিন তৈরি করি। এইটাই হচ্ছে আমাদের সেন্ট্রাল ডগমা কনসেপ্ট। তো এই ডিএনএ থেকে ডিএনএ তৈরি, এইটাকে আমরা বলি রেপ্লিকেশন বা ডিএনএ প্রতিলিপন। ডিএনএ থেকে আরএনএ তৈরি করাকে আমরা বলি ট্রান্সক্রিপশন। এমআরএনএ থেকে প্রোটিন তৈরির যে পদ্ধতি, এটাকে বলা হয় ট্রান্সলেশন। ট্রান্সলেশন। এবার এখানে আরেকটা কথা তোমাকে মনে রাখতে হবে, এই এমআরএনএ থেকে ডিএনএও তৈরি হতে পারে, যেটাকে আমরা বলি রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশন কোথায় হয়? এইচআইভি তে রিভার্স ট্রান্সক্রিপশন হয়। এইচআইভি কি? এইচআইভি একটা রিট্রোভাইরাস। রিট্রোভাইরাস। এই কয়েকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। তাহলে এখানে কিন্তু অনেকগুলো চলে আসছে আমাদের। তারপরে আসো, ডিএনএ প্রতিলিপি তৈরির জন্য অত্যাবশ্যকীয় এনজাইম কোনটা? ডিএনএ প্রতিলিপন মানে কি বলতেছে? রেপ্লিকেশন বলতেছে। অত্যাবশ্যকীয় মানে মেইন কোনটা? অত্যাবশ্যকীয় মানে মেইন কোনটা? তো মেইনলি তোমার ডিএনএ থেকে ডিএনএ তৈরি মানে রেপ্লিকেশনে প্রয়োজন হয় ডিএনএ পলিমারেজ এনজাইম 3। তো এখানে তো তোমার অত ডিটেইলস নাই, এখানে জাস্ট পলিমারেজ কথাটা বলা আছে, তাহলে তুমি পলিমারেজটাই দিবা। এই যে তুমি ডিএনএ থেকে ডিএনএ তৈরি করতেছো না, এখানে তোমার প্রয়োজন হচ্ছে পলিমারেজ এনজাইম 3। আর এই যে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করতেছো, এখানে তোমার মেইনলি দরকার আরএনএ পলিমারেজ এনজাইম 3। আচ্ছা, এবার বাকি যে অপশনগুলো আছে একটু খেয়াল করো, কোনটা কি ইন্ডিকেট করতেছে। লাইগেজ আছে, দেখো নিউক্লিয়ার মেমব্রেন, এখানে যদি তোমার লাইগেজ থাকতো, লাইগেজের কাজ জোড়া লাগানো। অ্যামাইলোজ তো তোমার শর্করা পরিপাকের এনজাইম, ওটা তো আসবে না। এক্সোনিউক্লিয়াস, এক্সোনিউক্লিয়াস এরা কি করবে? এরা আরএনএ প্রাইমার সরাতে পারে, এরা আরএনএ প্রাইমার সরায়। গুচ্ছে আসা কোষের গঠন চ্যাপ্টারের লাস্ট কোশ্চেন খেয়াল করো, কোনটিকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? আমরা তো জানি রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। আচ্ছা, আমি প্রথমে একটা জিনিস পড়াইছিলাম কিন্তু, যে আদি কোষে কি রাইবোজোম থাকে? 70s রাইবোজোম থাকে। 70s রাইবোজোমকে ভাঙলে আমরা কি পাই? 30-50, 30s প্লাস 50s। আর যেটা 80s রাইবোজোম প্রকৃত কোষে, সেটাকে ভাঙলে আমরা পাবো কত এস? 60x প্লাস 40x। এই দুইটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। তাহলে এই যেগুলো আমরা দেখেছি, এখান থেকে ঘুরে ফিরে দেখো, খুব জটিল কিন্তু প্রশ্ন আসে নাই, এভারেজ টাইপেরই প্রশ্ন আসছে। এগুলাই তোমার ইনশাল্লাহ নেক্সট পরীক্ষাগুলোতে অনেক হেল্প করবে।